সময় এবং ধৈর্য মানুষকে অনেক কিছু উপহার দেয়। যারা সময়ের সাথে সাথে ধৈর্য ধরে থাকতে পারে তারাই জীবনে গেইন করে এবং সাকসেস হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় যেহেতু বাইরের কাজগুলো খুব একটা করা হয় না, তাই ভাবলাম যে ঘরে বসে বসে অলসভাবে সময় কাটানোর চেয়ে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেই। বৃষ্টির কারণে ভয়েস ওভার করতেও অসুবিধা হচ্ছে, কিন্তু করার কিছুই নেই, কারণ আমি যদি এখন ভয়েস ওভার না করি তাহলে যথাসময়ে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে না। আমার রুমে যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাবেন অথবা দেখতে পাচ্ছেন, সেই ফার্নিচারগুলো আমার বাবার বাড়ি থেকে দেয়া। কিছুদিন আগেই ওনারা এগুলো দিয়ে গেছেন, আর এর মধ্যে খুব একটা অপরিষ্কার হয়নি, তাই ডিপ ক্লিন না করে একটু হালকা করে মুছলে বা পরিষ্কার করে নিলে তাতেই এনাফ। আমার বিয়ের 7 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু 7 বছর পর আমার বাবা মা আমাদেরকে ফার্নিচার উপহার দিয়ে গেছেন। কিন্তু কেন? অনেকের মনে এসব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে বিয়ের এতদিন পরে কেন, আগে কেন দেয়নি। আমি ছোটবেলা থেকেই ক্লাস 5-এর পর থেকেই বাইরে বাইরে পড়াশোনা করেছি। পড়াশোনার উদ্দেশ্যে শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়েছে, আর আমার বিয়ের পরেও কিন্তু আমরা বাসা ভাড়া নিয়েই ছিলাম। তো যেহেতু গ্রামে থাকি না বা গ্রামের বাড়িতে খুব একটা আসাও হয় না, মাঝে মধ্যে আসি, 1-2 দিন থেকে চলে যাই, তো সেই জন্য এখানে ফার্নিচারগুলো তখন দেয়া হয়নি, কারণ যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর এবং পরিষ্কারের উপর ভালো থাকে। তাই ভেবেছিলাম যখন গ্রামের বাড়িতে আসব তখন এই ফার্নিচারগুলো নিয়ে আসব। তাই আম্মু আব্বুরও খুব একটা তাড়া ছিল না ফার্নিচার বানানোর জন্য, কিন্তু হঠাৎ আমি অসুস্থ হওয়ার পর গত 1.5 বছর থেকে আমি আমার গ্রামের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে আছি। আর যেহেতু এখন গ্রামের বাড়িতেই আছি, খুব একটা যাওয়ার ইচ্ছাও নেই শহরে, যাব কিন্তু অনেক পরে। তাই আব্বু আম্মুকে বলেছি ফার্নিচারগুলো যেন বানিয়ে দেয়। আর গ্রামের মানুষের বিষয় তো আপনারা জানেনই, যারা গ্রামে থাকেন তারা একটু বেশি গসিপ করে সব কিছু নিয়ে। বিশেষ করে বয়স্ক লোকেরা অনেক বেশি এসব নিয়ে আলোচনা করে যে কেন মেয়েকে এতদিন পর ফার্নিচার দেয়নি, কেন এতদিন হয়ে গেল মেয়েকে গরু ছাগল দেয়নি, কেন এতদিন থেকে কোনো কিছু সংসারে নিয়ে আসেনি, এটা সেটা আরও অনেক কিছু। আমাকে শুধু ফার্নিচার নয়, ফার্নিচারের সাথে কিন্তু গরুও দিয়েছে। ফার্নিচারগুলো সবগুলোই কাঠের তৈরি, শুধুমাত্র চেয়ার এবং ডাইনিং টেবিলটা আরএফএল-এর। খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, সোফা সেট, টেবিল, চেয়ার, চালের ড্রাম, গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল সহ আরো অনেক কিছু দিয়েছেন। এক কথায় বলতে গেলে একটা মেয়ে মানুষের সংসার করতে যা যা লাগে টুকিটাকি সব কিছুই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমাকে আর কোনো কিছুই কিনতে হবে না। আমরা যখন বাসায় ছিলাম তখন কিন্তু টুকিটাকি জিনিস আমিও কিনেছিলাম, কিন্তু সেগুলো ছোট ছোট রান্না করার জন্য যা যা লাগতো। আর সিম্পল খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এগুলোই করেছিলাম। তো সেগুলোও কিন্তু এখন শহর থেকে গ্রামের বাসায় নিয়ে এসেছি, এবং একটা রুমে আগে পুরাতন জিনিসগুলো রেখেছি, আর একটা রুমে নতুন জিনিসগুলো রেখেছি। যখন ইউটিউব জগতে এসেছিলাম অনেক আগেও কিন্তু আমার চ্যানেল ছিল, তখন কিন্তু সবার ভিডিও দেখে অথবা আশেপাশের সবার ঘরের ফার্নিচার দেখে আমারও কিন্তু একটা সময় খুব মনে হয়েছিল যে আমারও যদি রুম ভর্তি দামি দামি ফার্নিচার থাকতো তাহলে আমিও একটা বেডরুম ট্যুর ভিডিও বানাইতাম, আর তাহলে হয়তো বা অনেক ভিউ হতো। শুধুমাত্র একটা বেডরুম ট্যুর ভিডিও বানানোর জন্য কত আত্মীয় স্বজনদের মধ্যে যে খোঁজ করেছি রুমে ভালো ভালো ফার্নিচার আছে। আসলে সংসারে ঘর ভর্তি জিনিস না থাকলে সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যে সংসারটা অপরিপূর্ণই থেকে গেল। আমার হাজবেন্ডেরও খুব শখ ছিল যে ঘর ভর্তি ফার্নিচার থাকবে। যখন বাসায় ছিলাম তখন কখনো ভাবিনি যে এত ফার্নিচার আমার ঘরে এত তাড়াতাড়ি চলে আসবে, কারণ তখন ভেবেছিলাম যে সব কিছুই হয়তো আমাদের নিজেদেরকে ইনকাম করে একটা একটা করে কিনতে হবে অথবা বানাইতে হবে। দিনের পর দিন বসে বসে অনেক হিসাবও করতাম যে কোনটা জিনিস বানাতে কেমন খরচ পড়বে। এমন অনেক সময় আছে যে দুজনে মিলে আমরা খাতা কলম নিয়েও বসতাম আর লিখতাম যে কয় টাকা করে খরচ পড়তে পারে। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত দেখেন, সময়ের সাথে এবং ধৈর্য ধরার কারণে আজকে আমাদের 1 টাকাও লাগেনি। আব্বু আম্মুই আমাদেরকে এসব উপহার দিয়েছে। এখন যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন, এই সোফা সেটটা কিন্তু 5 সিটের, কিন্তু এই রুমে খুব একটা জায়গা নেই জন্য 4 সিট এখানে রেখে আর 1 সিট পাশের রুমে। আর কাঠের যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কাঠের ফার্নিচারগুলো বানাতেই 2 লক্ষ টাকার বেশি লেগেছে। এছাড়াও সোফা সেট, তারপর টেবিল চেয়ার, তারপর থালা বাসন হাবিজাবি যা কিছু লাগে সবগুলো কিনতে তো আরো অনেক টাকা খরচ পড়েছে। আমার আব্বু আম্মু আমাকে কোনো জিনিস দিতেই বাদ রাখেনি, একদম ছোট ছোট জিনিস থেকে বড় বড় সবকিছুই আমাকে দিয়েছে। শুধুমাত্র এখনো ফ্রিজটা আমি নিয়ে আসিনি, ফ্রিজটাও নিয়ে আসতাম, কিন্তু কোনো এক কারণে এখন
এখনও আনা হয়নি, সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন অনেক কাজই কিন্তু করে ফেলেছি। ড্রেসিং টেবিল, খাট, ওয়াল শোকেস সব কিছুই পরিষ্কার করে ফেলেছি। আর এখন সোফার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আপনারা আমার বেডশিটটা যেটা দেখতে পেলেন, এটা কিন্তু এই খাটের জন্য নয়, আমাকে আম্মু বেডশিটও দিয়েছে, একদম বালিশ, কোলবালিশের কভার সহ। কিন্তু বেডশিটটাও একটু ময়লা হয়েছে, এজন্য ওটা উঠিয়ে আগের একটা বেডশিট বিছিয়েছি। আমি যখন প্রতিদিন ঘর গোছাই তখন কিন্তু একটু একটু করে যেগুলো ময়লা হয় সেগুলো পরিষ্কার করে নিই, কারণ সব একবার রেখে দিলে একদিনে অনেক কাজ জমা হয়ে থাকে, তখন কিন্তু করতে অনেক কঠিন হয় এবং কষ্টও লাগে। তবে প্রতি সপ্তাহে একদিন কিন্তু আমি ডিপ ক্লিন করে ফেলি। আমার রুমের উপরে এখনও ছাদ লাগাইনি, সেজন্য কিন্তু একটু বেশি অপরিষ্কার হয়। ছাদ লাগালে তাহলে কিন্তু এত অপরিষ্কার হবে না। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে তারপর কিন্তু এই কাজগুলো আমি শুরু করেছি। এখন কাজগুলো করতে করতে প্রায় অনেকটা বেজে গেছে। হয়তোবা আপনারা 5-7 মিনিটের একটা ভিডিও সবগুলো কাজ কমপ্লিট হওয়া দেখেন, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই কাজগুলো করতে অনেক সময় লাগে। আমার যারা ভিউয়ার্স আপুরা আছেন সংসার করেন, তাদেরকে তো নতুন করে বলতে হবে না, কারণ তারা সবাই জানে যে সংসার একটা কতটা পরিশ্রমের জায়গা। একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন এবং খুব ভালো ভালো কমেন্ট করবেন। আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। ফার্নিচারগুলো আনার পর সবাই মিলে তখন যেভাবে যেটা রেখেছে যেদিকে সেদিকেই কিন্তু আছে। আপনারা আমাকে মতামত দিতে পারেন যে কোন জিনিসটা কোন পাশে রাখলে আরও বেটার হতে পারে। আপনারা সবাই জানেন যে যে কোনো জিনিস শুরু করলে সেটা একটা সময় গিয়ে শেষ হয়, আর তেমনি আমার ভিডিওটাও আমি শুরু করেছিলাম, এখন শেষ করার পালা। কারণ ভিডিওটা যদি আমি অনেক বড় করে ফেলি তখন আপনাদের অনেক বিরক্ত লাগবে, তাই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে চাচ্ছি। এই বিদায় কিন্তু একেবারে বিদায় নয়, আমি অন্য একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।